অবশেষে সে সালারকে অবগত করল। সালার রুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাক্স ও বিছানায় পড়া বইয়ের স্তূপের দিকে তাকিয়ে অত্যন্ত ধৈর্য সহকারে জিজ্ঞেস করল, আরও কোনো জিনিস আছে? হ্যাঁ, আমার আরও কিছু ক্যানভাস ও পেন্টিং আছে। ওকে, আমি নিয়ে আসছি এখনই, বলে সে সালারের জবাবে অপেক্ষা না করে রুম থেকে বেরিয়ে গেল। সালার টেবিলের উপর একটি বই হাতে নেয়। সেটি একটি উপন্যাস। বাজে রোমান্টিক লেখক, একজন জনপ্রিয় আমেরিকান ঔপন্যাসিকের লেখা। সালার শিরোনামে চোখ বোলাতেই অনাকাঙ্ক্ষিত তার হাসি চলে এলো। এই উপন্যাসের নামটি যদি সে ইমামার সামনে উচ্চারণ করত তাহলে ইমামা নিশ্চিন্ত লজ্জায় লাল হয়ে যেত। সালার বইটি খুলল। উপন্যাসের ভেতর প্রথম পৃষ্ঠাতেই খালি পৃষ্ঠায় ইমামা তার নাম লিখে রেখেছে, বই কেনার তারিখ, কেনার স্থান, যেদিন পড়তে শুরু করেছে এবং যে তারিখে শেষ হয়েছে তাও লিখে রেখেছে। সালার অবাক হলো। এসব উপন্যাসকে সে ফালতু মনে করত। ইমামার হাতে এই লেখকের কোনো বই থাকবে এটাও সে কখনো মানতে পারবে না। কিন্তু ইমামা এই বইয়ে এতটা আগ্রহ ও উদ্দীপনা নিয়ে তার নাম ও তারিখ লিখেছে যে যেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বই। সালার উপন্যাসের আরও কয়েকটি পৃষ্ঠা উল্টালো, তারপর অবিশ্বাস্য চোখে উল্টাতেই থাকে। উপন্যাসের ভেতর জায়গায় জায়গায় রঙিন মার্কার দিয়ে বিভিন্ন লাইন দাগিয়ে রাখা হয়েছে। কিছু লাইনের সামনে একটি স্টার, আবার কিছু লাইনের সামনে ডাবল স্টার দিয়ে লাইনটির গুরুত্ব নিরূপণ করা হয়েছে। সালার অনাকাঙ্ক্ষিতভাবে দীর্ঘ শ্বাস ফেলে ক্লান্ত রইল। দাগানো এই লাইনগুলো অশ্লীল রোমান্টিক্স, মেকি আবেগ, ব্যর্থ প্রেম, ধার্তবোধক সংলাপে ভরপুর। সেগুলোর পাশে স্টার একে চিহ্নিত করা। সালার এই উপন্যাসটি রেখে অন্য একটি উপন্যাস হাতে নিল, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সব কয়টাই রোমান্টিক উপন্যাস। একই রকমের প্রেম কাহিনী আর একইভাবে দাগানো। সে জীবনে এই প্রথম এমন রোমান্টিক, আর সেটাও মিলস অ্যান্ড বুন আর বারবারা ক্যাটল্যান্ডের ধাঁচের প্রেম কাহিনীর এমন সিরিয়াস পাঠিকাকে দেখছিল। বইয়ের ওই স্তূপগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে সে প্রমাণ পেল ইমা কোনো বই পড়ে না, কেবল এসব উপন্যাসই পড়ে। রুমের ভেতরে ছড়িয়ে থাকা ১,৫০০ বইয়ের মধ্যে সে কেবল কয়েকটি পেন্টিং, চিত্রকলা ও কবিতার কিছু বই দেখতে পায়, বাকি সব ইংরেজি উপন্যাস। আর এগুলো নিয়ে যেতে হবে। একটি বইয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে সালার চমকে গেল। ইমামা তাকে বইগুলোর ব্যাপারে জানালো। ইমামা অপর রুম থেকে ২-৩ বারে এনে এনে কিছু সম্পূর্ণ আর কিছু অসম্পূর্ণ পেন্টিংয়ের স্তূপ বানিয়ে ফেলে। সালার তখন বইগুলোর দিকে মনোযোগী ছিল। সে পুনরায় হাতের উপন্যাসটি বিছানায় রেখে দিল। কার্পেটে পড়া পেন্টিংগুলোর দিকে চোখ বোলাতে বোলাতে উপলব্ধি হলো সাইদা আম্মার বাড়ির এখানে ওখানে টানানো পেন্টিংগুলো ইমামারই তৈরি করা। আর নিঃসন্দেহে ওই পেন্টিংগুলো দেয়ালে ঝোলানো হয়েছে রুমে অন্য কোনো জায়গা না থাকার কারণে। বেটা, এসব কাটকাবাড়ি জঞ্জাল সব এখানে একত্র করেছ কেন? এগুলো কি সাথে নিয়ে যাবে নাকি? সাইদা আম্মা রুমে ঢুকতেই রুমের অবস্থা থেকে চমকে গেলেন। আম্মা, এগুলো আমার দরকারি জিনিস। সালারের সামনে এগুলোকে কাটকাবাড়ি বলায় আমার অনুভূতিতে আঘাত খেল। এগুলোর কি দরকার? আর এসব তো পুরনো কাগজপত্রের সাথে বিক্রি করে দিলেই পারতে। কত বড় স্তূপ বানিয়ে ফেলেছ, পেন্টিংগুলো যেখানে পড়েছিল ওখানেই রেখে দিতে। ছোট্ট একটা ঘর তোমাদের, ওখানে কোথায় রাখবে এসব? সাইদা আম্মা বইয়ের স্তূপগুলো দেখে বিরক্তিতে অস্থির হয়ে গেলেন। তিনিও নিশ্চিত এই প্রথম ইমামার সবগুলো জিনিস একসাথে দেখেছেন, আর এটা ওনার কাছে কোনো সুখকর দৃশ্য নয়। না, সমস্যা নেই, সব কিছু ধরে যাবে। 3টি বেডরুম, সেগুলো থেকে একটিতে এই জিনিসপত্রগুলো রাখব, কিন্তু বাকি জিনিসপত্র এখানেই রেখে যেতে হবে। কম্বল, বিছানার চাদর, গালিচা আর কোষণগুলো। কিন্তু বেটা,
এগুলো তো কাজের জিনিস, তবে এই বই আর পেন্টিংগুলো দিয়ে তুমি কি করবে? সাইদা আমার এখনো আপত্তি। কোনো সমস্যা নেই, তার বইগুলো দরকারি। এই তো আর কয়েকটা বাক্স আর পলিথিন ব্যাগই প্যাক করার বাকি আছে। সালার তার সোয়েটারের হাতা গোটাতে গোটাতে ইমার সর্বশেষ বাক্যটি বলে। এখন প্রায় 3টা বাজে। ইমার এই জিনিসগুলো এখন গেস্ট রুমে ছড়িয়ে আছে। তারা এখন তাদের অ্যাপার্টমেন্টে চলে এসেছে। ফুরকান আজও তাদের ইফতারিতে দাওয়াত করেছে, কিন্তু সালার অপারগতা প্রকাশ করে। এই মুহূর্তে এই জিনিসগুলো গোছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সালার কিছুদিন আগে একটি দোকানে কিছু অ্যালুমিনিয়াম ও কাচের তাকওয়ালা আলমারি দেখেছিল, আর ওটা একটি ঘটনাক্রমেই ছিল যে সেদিন ওখানে যাওয়াটা তার বিফলে যায়নি। 6 ফুট লম্বা ও 3 ফুট চওড়া একই রুমের 3টি আলমারি, গেস্ট রুমের একটি পুরো দেয়াল ঢেকে তাকে স্টাডি রুমে পরিণত করেছিল। কিন্তু এগুলো পেয়ে ইম্মা ছিল অসম্ভব খুশি। এই 3টি আলমারিতে তার প্রায় সব বই ধরে গেল। এই বইগুলো এত বছর পর কোনো উন্মুক্ত জায়গা খুঁজে পায়। তার পেন্টিংয়ের ইজেল আর র্যাক লন্ড্রির দেয়ালে বানানো তাকেই ধরে গিয়েছে। সে উপঢৌকনের জিনিসপত্রের মধ্যে থালা বাসন ও বিছানার চাদর ব্যতীত আর কিছুই আনেনি। তখন সে ভাবেনি যে তার উপঢৌকনের জিনিসপত্রের মধ্যে কেবল এই দুটো জিনিসই ব্যবহারের ভাগ্য হবে। সালারের কিচেন এরিয়া এখন একটি প্রাণবন্ত রূপ ধারণ করেছে। বাসনপত্র রাখার র্যাকের কাজ, নতুন ক্রোকারি ও কাউন্টারের স্ল্যাবে রাখা রান্নাবান্নার ছোটোখাটো জিনিস রান্নাঘরের পুরো চেহারাই পাল্টে দিয়েছে। সব কিছু গুছিয়ে তারা যখন অবসর হলো তখন রাত 10টা। ফোরকানের বাসা থেকে তাদের জন্য খাবার পাঠানো হয়েছে, কিন্তু ইমামা সেগুলো অত্যন্ত যত্ন সহকারে নতুন কুকারিতে করে পরিবেশন করে। এভাবে ভালো লাগছে না? খুশির ঝিলিক চোখে ইমামা তাকে জিজ্ঞেস করে। সালার তার সামনে নতুন ব্র্যান্ডের ডিনার প্লেট ও তার আশপাশের সাজানো চকচকে কুকারি দিকে তাকায়। কাঁটা চামচ হাতে নিয়ে সেটির দিকে গভীর চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, মনে হচ্ছে আমরা যেন কোনো রেস্টুরেন্টের অভিষেক দিনে সর্বপ্রথম ও একমাত্র কাস্টমার। কিন্তু সমস্যা হলো এই কুকারি আর কেটলির এতটাই নতুন যে এতে খাবার খেতে মন সায় দিচ্ছে না। আমি কি পুরনো প্লেটে খেতে পারি? সালের কথা শুনে ইমামার মুড অফ হয়ে যায়। সে অন্তত এই মুহূর্তে এমন কথা আর প্রত্যাশা করেনি, কিন্তু এগুলো খুব সুন্দর। সালার সাথে সাথেই তার ভুল শুধরে নিল। সে বুঝে গিয়েছে ইমামা এই মুহূর্তে তার দুষ্টুমি নেওয়ার মুডে নেই। ইমামার চেহারায় কোনো পরিবর্তন এলো না। প্লেটে খাবার নিতে নিতে সালার বলে, চলো, খাবার পর আমরা কোথায় কফি খেতে যাই। ইমামার চেহারায় এবার খানিক কোমলতা প্রকাশ পায়। রান্নাঘরের জন্য জিনিসপত্র কিনতে হবে। প্রতি উত্তরে ইমামার সাথে সাথে বলে। সালার ভাতের চামচ মুখে পুড়তে পুড়তে থেমে যায়। এখনও আরও জিনিসপত্র কেনা বাকি। সে অবাক হয়। গ্রোসারি জিনিসপত্র লাগবে। গ্রোসারি? রান্নাঘরে তো সবই আছে, চাল, আটা, ডাল, মশলাপাতি। কি আছে? কিছুই নেই। জবে ইমামা পাল্টা প্রশ্ন করে, ওগুলো কিনে আমি কি করব? আমি তো কখনো রান্নাই করিনি। সালার কাঁধ কুঁচকে উদাসীনতা দেখিয়ে বলে, কিন্তু আমি তো রান্না করব, তাই না? সারা জীবন তো অন্যের বাসায় খেতে পারি না। ইমামা গম্ভীর হয়ে বলে, কিছু কাচের বোতল আর ডিব্বাও লাগবে। ইমামার স্মরণ হলো, এই মুহূর্তে এসব কেনাকাটার মুডে আমি নেই, আমি খুব ক্লান্ত। সালার বলে, আচ্ছা ঠিক আছে, কাল কিনে নেব। ইমামা সমাধানে এলো। আজ তারা কফি পান করতে নিকটবর্তী মার্কেট পর্যন্তই গেল। গাড়িতে করে ফোর্টেস স্টেডিয়ামের চারপাশে চক্কর দিতে দিতে ওখানে বসেই কফি পান করলো। আলহামদুলিল্লাহ, বইগুলো তো জায়গা পেয়ে গেল। কফি পান করতে করতে সালার চমকায়। ইমামা জানলা দিয়ে দূরের শপিং মলগুলোর দিকে তাকিয়ে বিড়বিড়াচ্ছে। তার অনুভূতি শূন্য মনের কোথাও এখনও বইয়ের কথায় ঘুরপাক খাচ্ছে। ওগুলো বই নয়, সালার গম্ভীরভাবে বলে। কফির ঢোক গিলতে গিলতে ইমামা চমকে গিয়ে তার দিকে তাকায়।
ওখানে ৯৫% উপন্যাস, তাও সব সস্তা প্রেমের গল্প। ৫-১০টা হলেও মেনে নিতাম। এত বছরে জমে জমে বেশির চেয়ে বেশি ১-২০০ হতে পারত, কিন্তু এই রকমের ১,৫০০ হাজার উপন্যাস। তোমার কি অসম্ভব ধৈর্য এসব বাজে জিনিস পড়েছ, আর সেটাও মার্ক করে দাগ দিয়ে। আমার মতে পাকিস্তানের সস্তা প্রেম কাহিনীর সবচেয়ে বড় সংগ্রহশালা এখন আমার বাসায়। মা চুপ করে কফি পান করতে করতে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়। সালার কিছুক্ষণ তার প্রতিক্রিয়া দেখার অপেক্ষা করল, কিন্তু এত দীর্ঘ নীরবতা দেখে তার ভয় হতে লাগে। ইমামার আবার খারাপ লাগেনি তো? বামবাহু তার কাঁধে ছড়িয়ে সালার যেন তার কাছে নিঃশব্দ ক্ষমা চাইল। ঠিক আছে, সস্তা প্রেম কাহিনী, কিন্তু এসব আমার ভালো লাগে। মা জানলা দিয়ে বাইরে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর বলে, সেখানে লোকেরা সব সময় এক হয়, কেউ কারো থেকে বিচ্ছিন্ন হয় না। এটা আমার জন্য একটি উইন্ডারল্যান্ড, জাদুর শহর। এখানে সবাই সবার দেখা পায়। মা জানলা দিয়ে বাইরে তাকিয়ে অন্য কোথাও যেন হারিয়ে যায়। সালার চুপচাপ তার কথা শুনতে শুনতে তার দিকে তাকিয়ে রয়। জীবনের সব কিছু ব্যর্থতা ও হতাশায় ভরে ওঠে। এখন এমন এক জগতে যেতে পারলে ভালো লাগতো, যেখানে সব কিছু মনের মতো। সেখানে তাই হয় যা মানুষ চায়, যা ভাবে তাই পায়। এগুলো মিথ্যে, তাতে কোনো সমস্যা নেই। এতে আমার জীবনের তিক্ততা কিছুটা কমে যেত। আমি যখন চাকরি করতাম না, তখন উপন্যাস বেশি পড়তাম, কখনো কখনো সারা দিন সারা রাত ভরে। এই উপন্যাসগুলো পড়তে বসলে কারো কথাই আমার মনে পড়তো না। আব্বু আম্মু, ভাই বোন, ভাতিজা ভাতিজি, ভাগ্নে ভাগিনা, কেউ না। আর নয়তো সারা দিন বা রাতে ঘুমানোর আগে বাসার কথা মনে না করে থাকাটা খুব কঠিন হয়ে যেত। আমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতাম। তারপর আমি এই উপন্যাসগুলোর মাধ্যমে এক নতুন স্বপ্নের জগৎ বানিয়ে নিই। আমি উপন্যাস খুললেই জীবন বদলে যেত। তাতে আমার পরিবার থাকতো, আমি থাকতাম, জালাল থাকতো। শেষ বাক্যটি শুনে সালার কফি ঢোক আর গিলতে পারল না। এই মুহূর্তে তার মুখে ওই ব্যক্তির নাম শুনে তার কতটা কষ্ট লেগেছে। না, কষ্ট নয়, কষ্ট তো এক সামান্য শব্দ। এমন কষ্ট হয়তো মানুষের মৃত্যুর সময় হয়ে থাকে। হ্যাঁ, এই উপন্যাসগুলো যদি তার পূর্ণ দুনিয়া এবং জাদুর শহর হয়ে থাকে, তাহলে সেখানে তো জালাল আনসারি থাকবে। সালার সিকান্দার তো থাকার কথা নয়। সে তার সাথে ধর্মীয় দৃষ্টিকোণ ও সাংবিধানিকভাবে একটি সম্পর্কে আবদ্ধ ছিল। হৃদয়ের বন্ধনে তো আবদ্ধ ছিল না, হৃদয়ের বন্ধনে হয়তো এখনও। আর সেটা তো অতীত, যেখানে জালালুন্নেসার ব্যতীত দ্বিতীয় কোনো কেউ ছিল না। ইমামার মুখের দিকে তাকিয়ে সে ব্যথিত মনে কথাগুলো ভাবছে। এদিকে জালালের নাম বলার সময় ইমামার অনুভবও হয়নি সে জালালের নাম কার সামনে বলছে আর কেমন আবেগ ও ভঙ্গিমি সে বলছে। অনুভব হলে সে অবশ্যই আটকাতো, নয়তো অন্তত একবার হলেও সালার দিকে ফিরে তার মুখের দিকে তাকাতো। ইমামা এখনও জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে, এখনও কোথাও যেন হারিয়ে আছে, এখনও কারো ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ওই জগতে থাকতে আমার খুব ভালো লাগতো। সেখানে আশা ছিল, আলো ছিল, ছিল অপেক্ষা, কিন্তু অপূর্ণতা ছিল না। যাতনা ছিল, তবে দীর্ঘস্থায়ী নয়। অশ্রু ছিল, তবে তা মুছে দেওয়ার মানুষও ছিল। একমাত্র উপন্যাসই ছিল যেখানে ইমামা হাসিমকে পাওয়া যেত। সেখানে আমনার কোনো অস্তিত্ব ছিল না। প্রতিবার ওই উপন্যাসগুলোতে নিজের নাম লিখতে লিখতে যেন নিজেকে স্মরণ করতাম। মূলত আমি কে? পুনরায় উপন্যাস খুললেই সেখানে লেখার নাম আমাকে জানিয়ে দিত আমি কে, কি আমার পরিচয়। উপন্যাস আমাকে আমার পুরনো নামে ডাকত, ওই নামে ডাকত যে নামে এত বছর ধরে কেউ আমাকে ডাকেনি। গাঢ় অন্ধকারে মাঝে মাঝে এতটুকু অল্প আলো অনেক বেশি মনে হয়। ওই আলোতে হয়তো মানুষ নিজেই নিজেকে দেখতে পায় না, কিন্তু নিজের অস্তিত্ব তো ঠিকই অনুভব করতে পারে। ইমার গলা এখন ধরে আসছে।